নমস্কার বন্ধুরা, দ্য স্মাইলি গার্লফের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি বাঙালি ঘরের একটি অত্যন্ত পরিচিত, অতিমাত্রায় সাধারণ এবং মাত্রাতিরিক্ত সুস্বাদু রেসিপি নিয়ে। আজকে আপনাদের দেখাতে চলেছি শ্যামা চালের ক্ষীর বা পায়েস। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই রান্নাটি করবার জন্য প্রথমে আপনারা দেখতে পেলেন আমি শ্যামা চাল ধুয়ে নিয়েছি এবং তারপর এর জল ঝরিয়ে নিয়ে আমি একটি প্লেটে রেখে সেটাকে ফ্যানের নিচে রেখে দেব। কারণ নুনিয়া আতপ আর গোবিন্দভোগে যেমন একটা সুগন্ধ থাকে, তাই তার জন্য আলাদা কোনো ফ্রেগরেন্সের প্রয়োজন হয় না যখন আমরা ওই দুটো চাল দিয়ে পায়েস করি। কিন্তু শ্যামা চালে তেমন কোনো নিজস্ব গন্ধ নেই, বরঞ্চ বলতে পারি অন্যরকম একটা ফ্রেগরেন্স আছে, যেটা পায়েসে অনেক ক্ষেত্রে ভালো নাও লাগতে পারে। তো প্রথমেই বলে দিচ্ছি, সেই গন্ধটাকে এড়াবার জন্যে প্রথম স্টেপ যেটা হবে সেটা হচ্ছে এই যে জল দিয়ে চালটাকে ভালো মতো ধুয়ে তারপর জল ঝরিয়ে সেটাকে ফ্যানের নিচে রেখে দিন জলটা শুকোবার জন্য। এরপর আমি একটা পাত্রে নিয়ে নিলাম 1 লিটার দুধ। এখানে 1 লিটার দুধের জন্য আমার লাগছে 100 গ্রাম চাল। আর যেই উপকরণগুলো লাগছে সেগুলো আপনাদের দেখিয়ে দিলাম। লাগছে কিছুটা বাতাসা, আর কিছুটা কাজু লাগছে, আর কয়েকটা ছোটো এলাচ। এরপর যখন আমার চালের জল ঝরানো হয়ে গেল এবং চালটাকে ভালো মতো শুকিয়ে নিলাম, তারপর সামান্য পরিমাণ ঘি নিয়ে আমি চালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। চলুন চালটা মাখতে মাখতে আপনাদের সাথে একটা গল্প সেরে ফেলা যাক। আজকের গল্পে বলবো কি করে আমি এই রেসিপিটা শিখলাম। আসলে বাংলা একটা শব্দবন্ধ রয়েছে, কম বেশি সে সম্বন্ধে আমরা সবাই অবগত। বাংলায় বলে বাঙালির নাকি 12 মাসে 13 পার্বণ। সত্যি সত্যি বাঙালির জীবন সবসময় উৎসব আনন্দে ছেয়ে থাকে, সঙ্গে পরিবারের সাথে সময় কাটানো। এবং আরেকটা জিনিস আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা দাঁড়ান, তার আগে বরঞ্চ রান্নাটা একটু এগিয়ে নিই। তো কড়াইতে আপনারা দেখলেন কড়াইটা গ্যাসে বসিয়ে আমি কিছুটা চিনি দিলাম এবং চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ পরেই আমি দিয়ে দিলাম তাতে কিছুটা জল। আসলে এটাকে আমি একটু ক্যারামেলাইজড করে নিতে চাইছি, তাতে ক্ষীর বা পায়েসের কালারটা ভীষণ ভালো আসে। এই ক্যারামেলাইজ প্রসেসটা যখন চলতে থাকবে তার ঠিক মাঝামাঝি সময় উপকরণে যে আমি কয়েকটা ছোটো এলাচ দানা নিয়েছিলাম সেগুলো এর মধ্যে ফেলে দিতে হবে, তাতে গন্ধটা খুব ভালো আসে। যাই হোক, চলুন গল্পে ফেরা যাক। ওই যে আপনাদের বলছিলাম একটা জিনিস আমার বড় ভালো লাগে, সেটা কি বলুন তো? এই যে বাঙালির আচার অনুষ্ঠানের যে নানা বৈচিত্র্য, সেটা কিন্তু শুধু আচার অনুষ্ঠানেই থেমে থাকেনি, রন্ধনশিল্পেও কিন্তু তার দেখা মেলে। যেমন ধরুন লক্ষ্মী পুজো, অনেক আচার অনুষ্ঠানের কথাই বলা যেতে পারে, কিন্তু লক্ষ্মী পুজোটা এমন একটা পুজো যেটা প্রায় প্রত্যেক বাঙালির ঘরেই হয়। তো সেই লক্ষ্মী পুজোই এক একটা পরিবারে এক একটা নিয়মে পালিত হয়। প্রত্যেকের একটা পারিবারিক রীতি রয়েছে এই পুজো পালনের পেছনে। যেমন ধরুন কারোর বাড়িতে পুরনো ফটো ফ্রেম, যেটা বছরের পর বছর পুজো হয়ে চলেছে, কারোর বাড়িতে মূর্তি পুজো। আচ্ছা, তার আগে বলি, চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেলে তার মধ্যে পুরো দুধটা, মানে 1 লিটার যে আমি দুধ নিয়েছিলাম সেটা ঢেলে দিয়ে আমি নাড়তে থাকবো। খুব ভালো মতো নাড়তে হবে যাতে ক্যারামেলাইজড হওয়া চিনিটা দলা পাকিয়ে না যায়, সেটা যাতে দুধের সাথে ভালো মতো মিশে যায়। তো যেটা বলছিলাম যে এই লক্ষ্মী পুজো কারোর বাড়িতে হয় ফটো ফ্রেমে, কারোর বাড়িতে মূর্তি পুজো হয়, কেউ আবার সরায় লক্ষ্মী ঠাকুরকে পুজো করে, কেউ আবার ঝাঁপিতে আলাদা আলাদাভাবে সোনা রূপো ভরে পুজো করে, নানান রকম নিয়ম। আচ্ছা, দুধটা কিন্তু 3 বার ফুটে উঠলে তার মধ্যে চালটা অ্যাড করতে হবে। তো আমরা 3 বার ফোটার অপেক্ষা করি আর সঙ্গে সঙ্গে গল্পটা কন্টিনিউ করি। তো যা বলছিলাম, তো সেরকম পুজোর যেমন বৈচিত্র্য রয়েছে, তেমনই এক এক বাড়িতে এক এক রকম ভোগ দেওয়া হয়। তো এই পুজো আর তার ভোগ খেতে যাওয়া, এই ঘটনাক্রমে আমার এই রেসিপিটা শেখা। আসলে আমার বাড়িতে যে পুজোগুলো হয় তাতে বেশিরভাগই ওই গোবিন্দভোগ চালের পায়েসই দেওয়া হয়। কিন্তু একবার আমার এক খুব প্রিয় বান্ধবীর বাড়িতে বিপদনাশিনী বা বিপদতারিণী পুজো ছিল। তো তাদের বাড়িতে অন্নভোগ দেওয়ার নিয়ম নেই, মানে অন্ন বলতে চালের জিনিস, আমি ভুল বলছিলাম, চালের জিনিস দেওয়ার নিয়ম নেই সেদিন তাদের বাড়িতে। মানে যেদিন তাদের বাড়িতে বিপদনাশিনী বা বিপদতারিণী পুজো হবে সেদিন তাদের বাড়িতে কোনো চালের জিনিস হবে না। তো সেখানে প্রসাদ খেতে গিয়ে প্রথম আমি পায়েস খাই। তো বান্ধবী আমাকে আগেই বলেছিল সেদিন তাদের বাড়িতে চালের কিছু হয় না, কিন্তু বিশ্বাস করুন পায়েসটা খেয়ে আমি এতটুকু তফাৎ বুঝতে পারিনি। আচ্ছা, এ প্রসঙ্গে বলে রাখি, শ্যামা চালকে শ্যামা চাল বলা হলেও সেটা কিন্তু চাল নয়, একটি অন্য শস্য দানা।
তো যাই হোক, লুচির সাথে আমাকে সেই পায়েস পরিবেশন করা হয়। খেয়ে আমার একেবারে অমৃতের মতো লেগেছিল। আর যখন শুনতে পারি সেটা অ্যাকচুয়ালি কোনো চাল নয়, আমি একেবারে হতবাক হয়ে গেছিলাম। চাল নয়, কিন্তু চালের মতো টেস্ট, একদম ওই গোবিন্দভোগ চালের মতনই গন্ধ। কি করে সম্ভব? তখনই ঝটপট আন্টির থেকে শিখে নিয়েছিলাম ওই রেসিপিটা। যাই হোক, পায়েসে চালটা অ্যাড করার 5 মিনিট পর আমি কয়েকটা কাজু কিছুটা গুঁড়ো করে নিয়ে, গুঁড়ো ঠিক বলবো না, ভেঙে নিয়ে ছড়িয়ে দিলাম। এতে কাজুর পরিমাণটা বেশি হয় এবং প্রত্যেককে যখন সার্ভ করা হবে মুখে ওই দানা কাজুগুলো পড়বে। যাই হোক, এরপর আবার নাড়তে থাকলাম। তো তোমাদের সাথে আমার এই রেসিপিটা শেখার হিস্ট্রিটা তো বললাম। আচ্ছা, এটা তো গেল কেমন করে আমি রেসিপিটা শিখলাম, কিন্তু আরেকটা মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করি। যারা খুব ফিগার নিয়ে কনসিয়াস বা যারা খুব স্ট্রিক্ট ডায়েট ফলো করছো, তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো, কারণ এখানে যে শ্যামা চাল ব্যবহার করা হয়েছে তাতে কার্বোহাইড্রেটের পরিমাণ কিন্তু অনেক কম। আমি এখানে 5 টাকার বাতাসা ইউজ করেছি। যখন কাজু দেওয়ার পর দুধটা আরও 3 বার ফুটে উঠবে, তারপর আমি তার মধ্যে মিষ্টি যাকে বলে সেটা অ্যাড করব। একে একে অ্যাড করলাম বাতাসা। ওই 5 টাকার বাতাসা অ্যাড করার পর আমি আরও 3 টেবিল স্পুন চিনি অ্যাড করেছি এবং তাতে আমার কিন্তু পারফেক্ট মিষ্টি মনে হয়েছে। এবং যেহেতু এটা আমি ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করিনি, তাই আমি প্রত্যেকবার মিষ্টি দেওয়ার পর একটু চেখে দেখে নিয়েছি যে আদৌ মিষ্টিটা ঠিক রয়েছে কিনা। ব্যাস, তারপরেই আমাদের রেসিপি কমপ্লিট।